আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও লেকচারগুলোতে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো ত্রিকোণমিতি, যা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায়ে আলোচনা হয়। টপিকটা নবম দশম শ্রেণীর সকল বিভাগের স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আজকে আমি এই আলোচনায় ত্রিকোণমিতির তোমার যে একদম প্রাইমারি লেভেলের যে আমাদের বেসিকটা প্রয়োজন, ওই বেসিকটা নিয়ে আমি এখানে কথা বলবো। দেখি আমাদের আজকে এখানে তোমাদের বেসিকটা যেটা হলো, সেটা হলো আমি বেসিকটাকে 7টা ভাগে ভাগ করছি। সেটা হলো তোমার ত্রিকোণমিতিক আলোচনা, সমকোণী ত্রিভুজের বাহুর নামকরণ, এরপর হলো তোমার বাহু ও কোণের প্রকাশের যে পদ্ধতিটা, সেটা তোমাকে দেখতে হবে। ত্রিকোণমিতির অনুপাতের যে আমাদের এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে আলোচনাটা আছে, সেটাও আমাকে দেখতে হবে। সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত এবং একটা সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে যে কি সম্পর্কটা, সেটা আমাকে ভালোভাবে দেখতে হবে। এই টপিকটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই টপিকটা ভালোভাবে বুঝতে হবে। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নিজেদের মধ্যে একটা সম্পর্ক আছে, ওই সম্পর্কটা আমাকে দেখতে হবে। এরপরে সর্বশেষ যেটা হলো ত্রিকোণমিতিক সূত্রের জ্যামিতিক প্রমাণগুলো আমাকে দেখতে হবে। এখানে কিছু ত্রিকোণমিতিক সূত্র আছে, ওইগুলো জ্যামিতিক প্রমাণগুলো দেখতে হবে। এই 7টা ধাপে আমি বেসিকটা তোমাকে আলোচনা করব। এই 7টা ধাপে সকল বেসিকটা যদি আশা করি তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, ইনশাল্লাহ ত্রিকোণমিতিতে তোমাদের কোনো প্রবলেম থাকবে না, সেই বিশ্বাসটা তুমি রাখতে পারো। তাহলে আসো আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথম যে কথাটা, সেটা হলো ত্রিকোণমিতি আলোচনা। ত্রিকোণমিতিটা যেটা তোমাকে দেখতে হবে, ত্রিকোণমিতিটা কি। তাহলে আমাদের প্রথম আলোচনাটা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ত্রিকোণমিতি শব্দটা, এটা হলো গ্রিক ভাষার একটা শব্দ। ত্রিকোণমিতি শব্দটা কি? গ্রিক ভাষার একটা শব্দ। এটা তোমার প্রাচীন মিশরীয় এবং বেবিলনীয় সভ্যতার মধ্যে এটা ব্যবহার প্রথম শুরু হয়েছিল। সেখান থেকে ত্রিকোণমিতি আসছে। ত্রিকোণমিতি দ্বারা কি বোঝায়? ত্রিগোণমিতি, ঠিক আছে? শব্দটা তো তুমি এভাবে উচ্চারণ করো, ত্রিগোণমিতি। থ্রি দ্বারা যেটাকে তোমার বোঝায়, যে থ্রি হলো যে থ্রি অর্থ হলো 3, ঠিক আছে? 3। আর গণ অর্থ হলো তোমার যে গণ, এটা অর্থ বোঝায় হলো ধার, ঠিক আছে? ধার, যেটাকে আমরা বলি বাহু, জ্যামিতিতে যেটাকে বলি বাহু। এই হলো তোমার মেট্রন অর্থ হলো পরিমাপ। তার মানে দেখো, এই মেট্রন থেকে কি মেট্রি আসছে আর কি। তাহলে ত্রিগোণমেট্রন মানে হলো 3 বাহুর পরিমাপ, ঠিক আছে? তার মানে ত্রিকোণমিতির টোটালটার অর্থ হলো তোমার একটা ত্রিভুজের 3টা বাহুর যে পরিমাপটা, সেটাই হলো ত্রিগোণমিতি। এখন ত্রিগোণমিতি আসলে আমাকে মানে আমাদের কাজে কি আসে, কি কাজে আমাদের ত্রিকোণমিতিটা প্রয়োজন হয়, সেটা হলো বর্তমান আধুনিক গণিতে সকল গণিতে ত্রিকোণমিতি কি, মানে মূল কথা হচ্ছে গণিতের সকল শাখায় ত্রিকোণমিতির প্রয়োজন হয়। যেরকম দেখো, তুমি যদি মানে হায়ার ম্যাথ নিয়ে আলোচনা করো, সেখানে আমাকে ত্রিকোণমিতি আছে। তুমি যদি যখন মানে হাই ডিভিশনে যাবা, মানে ইন্টারমিডিয়েট লেভেলে যাবা, তখন সেখানে আমাদের যে ম্যাথের টপিক ক্যালকুলাস আছে, সরলরেখা আছে, হ্যাঁ, এখানে আমাদের ত্রিকোণমিতিটা খুবই প্রয়োজন। আসলে ত্রিকোণমিতিটা আমাদের ব্যবহার করা হয় ভূমি পরিমাপের ক্ষেত্রে। মানে একটা ত্রিকোণাকার ভূমি হইলো যেটা ত্রিভুজ আকৃতি বলা হয়, সেক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির ব্যবহারটা হয়। এরপরে ত্রিকোণমিতিটা আরো তোমার আলোচনা হয় হলো জ্যোতির্বিজ্ঞানের, যখন জ্যোতির্বিজ্ঞানীরা যখন মহাকাশে বিভিন্ন মানে গবেষণা করেন, সেখানেও ত্রিকোণমিতিটা প্রয়োজন হয়। এখন ত্রিকোণমিতিটা যেটা আমাদের প্রয়োজন হবে, আমাদের যতটুকু প্রয়োজন, সেটা হলো এই অধ্যায়ের জন্য, যে একটা ত্রিভুজের, মনে করো যে কোনো একটা ত্রিভুজ নিলাম, মনে করো আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, ঠিক আছে? এই একটা সমকোণী ত্রিভুজের 6টা উপাদান থাকে। কয়টা উপাদান? 6টা উপাদান। একটা হলো বাহু, 3টা বাহু এবং 3টা কোণ, ঠিক আছে? 3টা বাহু, 3টা কোণ থাকে। এই ত্রিকোণমিতি দ্বারা এই সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণগুলোর মধ্যে আমরা কি করতে পারবো? সম্পর্ক দাঁড় করাইতে পারবো। তাহলে আমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির অনুপাত অধ্যায়ের এই ত্রিভুজের বাহু কোণের মধ্যে সম্পর্কটা নিয়ে আমরা কি করব? ত্রিকোণমিতি আলোচনা করব। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, ত্রিকোণমিতিটা তোমার 2টা শাখায় কি হয়? বিভক্ত। একটা শাখা হলো তোমার সমতলীয় ত্রিকোণমিতি, 1 নম্বর শাখা হলো তোমার সমতলীয় ত্রিকোণমিতি, সমতলীয় ত্রিকোণমিতি।
2 নম্বর হলো গোলকীয় ত্রিকোণমিতি। গোলকীয় ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি এই 2 শাখায় আলোচিত হয়। এখন কথা হচ্ছে যে এই ত্রিকোণমিতি আমাদের কোন শাখাটা নিয়ে আমরা মূলত কথা বলি। আমাদের মানে ম্যাথমেটিক্সে মূলত 2টা শাখাই আছে, কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন যে আমাদের 9-10 লেভেলটা এবং ইন্টারমিডিয়েট লেভেলে এখানে শুধু সমতলীয় ত্রিকোণমিতি নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। কেননা সমতলীয় ত্রিকোণমিতিটাই কিন্তু, ধরো একটা সমতলীয় বলতে তুমি কি বুঝতেছো, সমতলীয় হলো মানে ভূমির সমান্তরাল, ভূমির সমান্তরালের সাথে হিসাব নিকাশটা করে আমাদের সমতলীয় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা হয়। এই 2 শাখার মধ্যে এই শাখাটা নিয়ে আমরা আলোচনা করব, আর গোলকীয় ত্রিকোণমিতি আমাদের আলোচনায় নাই। দেখো তাহলে ত্রিকোণমিতি যেহেতু একটা ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তার মানে সেহেতু আমাদের কি করতে হবে, একটা ত্রিভুজের বাহুর নামটা জানতে হবে। যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতি আলোচনার জন্য আমাদের কোন বাহুটার কি নাম হয় এবং কোনগুলার সাপেক্ষে বাহুগুলার কি নাম হয়, আমরা এখন সেটাই দেখব। দেখো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমান হলো কত, 90 ডিগ্রি। ঠিক আছে, কারণ আমি নামকরণ করি, এটা হলো এ বি সি, আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের বাহুর নামটা কি হবে? দেখো আমরা কি বলছিলাম, আমরা ত্রিকোণমিতিতে যে শাখাটা নিয়ে আলোচনা করব সেটা হলো সমতলীয় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তাহলে সমতল মানে ভূমির সমান্তরাল যে বাহুটা আছে, এই বাহুটাকে বলা হবে ভূমি। ভূমির সমান্তরাল যে বাহুটা আছে এটাকে বলা হবে ভূমি। এরপরে দেখো আমরা এটাকে যদি আমরা ভূমি বলতে পারি, এই বাহুটা কি, ভূমি। আচ্ছা, তাহলে আর কি বলছিলাম, যে এই ভূমির উপর লম্বভাবে কাড়াকাড়িভাবে একটা বাহু থাকবে, সেটাকে বলা হবে উলম্ব বাহু বা লম্ব। তার মানে এটা হলো আমাদের যেটা লম্বভাবে অবস্থিত সেটা হলো আমাদের লম্ব। ঠিক আছে, এটা লম্ব। আর অপর একটা বাহু থাকবে, হ্যাঁ, এটাকে আমাদের উন্নতি বাহু বলা হয়। ঠিক আছে, ত্রিকোণমিতি এটাকে কি বলা হয়, উন্নতি বাহু বলা হয়। এবি বাহুটাকে, যেটা লম্বভাবে অবস্থিত, এটাকে উন্নতি বাহু বলা হয়। আর এই বাহুটা হলো অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, এখন আমাদের তো সবসময় এরকম ভাবেই থাকবে না, ত্রিভুজ এরকম ভূমি সমান্তরাল ভাবেই থাকবে না, আমাদের বিভিন্ন ভাবে ত্রিভুজটা থাকতে পারে। যখন দেখো দেখো আমাদের ত্রিভুজটা এরকম হইতে পারে যে এটা আমাদের একটা কি সমকোণী ত্রিভুজ, এটা আমাদের সমকোণী ত্রিভুজ। তুমি এটা ধরতে পারো যে কোনটা, এই কোনটা কি, এই কোনটা সমকোণী, এরকম হইতে পারে। তখন আমরা ত্রিকোণমিতি মানে অনুপাতগুলো ত্রিভুজের বাহু নামকরণটা কিভাবে করব। তাহলে এটার জন্য তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো, দেখো একটা সমকোণী ত্রিভুজের, মনে করো এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। সমকোণে একটা ত্রিভুজের 3টা কোণের পরিমাপ কত হয়, 180 ডিগ্রি হয়। তার মানে এই কোণটা তো সমকোণ, আর সমকোণ সমান কত, সমকোণ সমান হলো তোমার যে 90 ডিগ্রি। ঠিক আছে, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান হলো 180 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের মানে এবিসি ত্রিভুজ কোণ আমরা যদি এ নাম দেই, শীর্ষগুলো প্লাস বি নাম দেই, যে বি প্লাস কোণ সি, তার এটা সমান সমান কিন্তু 180 ডিগ্রি। তার মানে একটা সমকোণ সমান 90, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কোণ বি যদি তোমার 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে দেখো যে সমান সমান কোণ এ এ রইলো প্লাস কোণ বিটা কি আমাদের সমকোণ। তার মানে কোণ বিটা সমান কত দেব, 90 ডিগ্রি প্লাস কোণ সি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তার মানে এটা বা হবে, বা তার মানে দেখো আমরা কোণ এ প্লাস কোণ সি সমান সমান কিন্তু 90 ডিগ্রি, কারণ আমরা 90 ডিগ্রি পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তার মানে এই 2 কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। তার মানে এই 2 কোণের সমষ্টি যদি তোমার কাছে 90 ডিগ্রি হয়, ধর এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। এখন 2 কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে অবশ্যই কি প্রত্যেকটা কোণ কি 90 থেকে ছোট হবে। আর যদি প্রত্যেকটা কোণ 90 থেকে ছোট হয়, আমরা জানি 0 থেকে বড় এবং 90 থেকে ছোট কোণগুলোকে বলা হয় সূক্ষ্ম কোণ। তার মানে এই কোণগুলো হলো সূক্ষ্ম কোণ। যখন তুমি যে আমরা কি বলতেছি, যে আমরা বাহুর নামকরণটা করব। ঠিক আছে, তার মানে একটা সমকোণী ত্রিভুজের সমকোণের যে সমকোণটা হবে এর বিপরীতে যে বাহুটা থাকবে ওইটাকে বলা হয় অতিভুজ। মাথায় রাখবা, কারণ আমরা কি বলতেছি, সমকোণের 1 নম্বর কথা, যে সমকোণের
তার মানে কি সমকোণের বিপরীত বাহুটা যেটা হবে সেটাকে বলা হয় অতিভুজ। কথাটা মাথায় রাখবা, সমকোণের কোণের ঠিক বিপরীতে, একদম ঠিক বিপরীতে যে বাহুটা থাকবে এটার নাম হবে অতিভুজ। এটা কখনোই চেঞ্জ হবে না। তার মানে একটা ত্রিভুজ যদি তোমাকে দেওয়া হয়, ত্রিভুজটা অবশ্যই সমকোণী হইতে হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে তো অবশ্যই একটা সমকোণ পাবা, সমকোণের বিপরীতে ঠিক যে বাহুটা থাকবে ওটার নাম অতিভুজ। এটা ত্রিভুজ তোমরা যেভাবে খুশি এভাবে থাক। এখন কথা হচ্ছে যে তাহলে অন্য দুইটা বাহু কি নাম হবে। এখন তোমাকে এখানে দেখতে হবে যে আমরা কি বলছিলাম, সমকোণ, এর বিপরীত বাহু পাইছি। এরপরে দেখো দুইটা সূক্ষ্মকোণ আছে, ঠিক আছে। এই সূক্ষ্মকোণ ত্রিকোণমিতিতে আমরা এই টপিক থেকে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাতের আলোচনা তো করবোই, ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতটা কি আসে সেগুলো আমরা আলোচনা করবো, ওই টপিকস আমরা আলোচনাটা করবো। তার আগে একটু দেখো, যেহেতু দুইটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা থাকবে, এখন কথা হচ্ছে এখানে তো সূক্ষ্মকোণ দুইটা। এখন ত্রিকোণমিতিতে সূক্ষ্মকোণ যে কোনো একটা সূক্ষ্মকোণ নিয়ে তোমাকে কাজ করতে হয়, ঠিক আছে। হয় তুমি এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করো অথবা এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করো। এখন থেকে মনে রাখবা, তুমি যে সূক্ষ্মকোণ নিয়ে কাজ করবা, ধরলাম আমি সি সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব, মনে করো আমরা সি কোণটা নিয়ে কাজ করবো ত্রিকোণমিতিক অনুসরণ করা। তাহলে এই সি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে ওইটা হবে লম্ব। তাহলে সি কোণের বিপরীত বাহু লম্ব। এখন তুমি যদি এ কোণ নিয়ে কাজ করো, মনে করো আমি এ কোণ নিয়ে কাজ করলাম, তার মানে ওইটাও কি সূক্ষ্মকোণ। ঠিক একই কথা, তখন এই কোণ নিয়ে কাজ করলে এই কোণের বিপরীতে যখন এই বাহুটা হবে এটা হবে কি লম্ব। আবার যদি তুমি এই সি কোণ নিয়ে কাজ করো, মানে ত্রিকোণমিতিক অনুপাত গুলোকে যদি এই কোণের সাপেক্ষে প্রকাশ করো, তখন এই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব। তার মানে এখান থেকে আমাদের যেটা বলতে পারি যে সূক্ষ্মকোণের, আমরা যে সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করব বিপরীতে যে বাহুটা থাকবে ওটা হবে লম্ব। মনে থাকবে? ওকে, তাহলে দেখো আমরা এখানে 2 নম্বর কথা বলতে পারি, যে 2 নম্বর কথা হলো যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, ঠিক আছে। তাহলে সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে বলা হয় লম্ব। মনে থাকে, লম্বের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় বিপরীত বাহু। লম্বর যেটাকে বলবে সেটাকে তুমি তোমাদের বইয়ে বিপরীত বাহু হিসেবেও নামকরণ করা হয়েছে, বিপরীত বাহু, ঠিক আছে, বিপরীত বাহু। তাহলে অপর আরেকটা বাহু থাকে, তার মানে আমরা সূক্ষ্মকোণের বিপরীত বাহু পাইছি লম্ব, সমকোণের বিপরীত বাহু পাইছি অতিভুজ। অপর যে বাহুটা থাকবে সেটাই হবে ভূমি, মানে সহজ কথা যেটা, অপর যে বাহুটা থাকবে সেটাই হবে ভূমি। মনে থাকবে? এই ছিল তোমার যে সমকোণী ত্রিভুজের বাহুর নামকরণটা। এখন আসো আমরা আসলে বাহু নামকরণটা মানে কিভাবে এমসিকিউতে এগুলো কাজে লাগবে, যে আমরা কিভাবে কাজটা করব। এখন দেখো তোমাকে বলা হয়েছে যে এই বাহুটার দৈর্ঘ্য তোমাকে 7। একটা কথা মনে রাখবা, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সবসময় কি হবে, বড় হবে। এই কথাটা মনে রাখবা, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সবসময় কি অন্য দুই বাহুর থেকে বড় হবে। আরেকটা থিওরি তো আমাদের জানাই আছে যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আলাদা। তার মানে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু ধরো এসি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য এবং এবি বাহুর দৈর্ঘ্য যা হবে, বিসি বাহুর দৈর্ঘ্য যা হবে, প্রত্যেকটা বাহু থেকে মানে এবি বাহু থেকে এই এসি এর দৈর্ঘ্য বড় হবে এবং বিসি এর থেকেও কি এসি এর দৈর্ঘ্য বড় হবে। মূল কথা হচ্ছে অপর দুইটা বাহুর লম্ব এবং ভূমি থেকে অল টাইম কি হবে, অতিভুজ বৃহত্তর হবে। আচ্ছা, তার মানে দেখো আমি এই বাহুটার দৈর্ঘ্য দিলাম 7 মিটার, ঠিক আছে। এই বাহুটার দৈর্ঘ্য দিলাম আমরা 6 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য দিলাম 5 মিটার। এখন তোমাকে যদি বলা থাকে যে কোশ্চেনে যে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে, হ্যাঁ, আর তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য থেকে অতিভুজের দৈর্ঘ্য কত, তোমাকে কোশ্চেন করা হলো যে অতিভুজের দৈর্ঘ্য কত। তোমাকে বলা হলো যে কি বলা হলো, অতিভুজের, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্যটা বের করবা। এখন আমরা তো কিছুক্ষণ আগেই শিখছি যে একটা ত্রিভুজের অতিভুজ কাকে বলে, অতিভুজ কোথায় থাকে। যে একটা সমকোণী ত্রিভুজ, তোমাকে অবশ্যই সমকোণটা চিহ্নিত করে দেওয়া হবে যে সমকোণটা কোথায় আছে। সমকোণের বিপরীতে যে বাহুটা আছে, ঠিক সমকোণের বিপরীতে যে বাহুটা আছে এটা অতিভুজ। তার মানে আমাদের সমকোণের বিপরীতে এই বাহুটা আছে, এটা দৈর্ঘ্য তোমাকে কত দেওয়া আছে, 7 মিটার দেওয়া আছে। তার মানে এখানে অতিভুজের দৈর্ঘ্য হবে 7 মিটার। এটাই হলো তোমার আনসার, ঠিক আছে। এখন দেখো ত্রিভুজটা তোমাকে এভাবে দেওয়া হলো না, তার মানে এখানে যদি আমাকে বলতো লম্বের দৈর্ঘ্য কত, তোমাকে বলা হলো যে লম্বের দৈর্ঘ্য কত, উত্তরে কি, তার মানে অবশ্যই তোমাকে কি করা হলো, একটা সূক্ষ্মকোণ দেওয়া হলো। মনে করো এই কোণটা আমার সূক্ষ্মকোণটা নাই,
ঠিক আছে, এই সূক্ষ্মকোণটা নাই, তার মানে সূক্ষ্মকোণ কোনটা? এটা। তার মানে এভাবে চিত্রটা তোমাকে দেওয়া, তাহলে এই সি সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা কোনটা? এই এবি বাহু। এবি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 6 মিটার। তার মানে তোমার উত্তর হবে লম্বের দৈর্ঘ্য 6 মিটার। ঠিক আছে, এখন যদি তোমাকে এই কোণটা দিল না, এইভাবে দিল না, যে তোমাকে কোণটা দিয়ে দিল যে এই কোণটা, তখন তোমাকে যদি বলা হইতো যে লম্বের দৈর্ঘ্য কত, তখন কিন্তু আর 6 মিটার হইতো না, তখন লম্বের দৈর্ঘ্য হইতো 5 মিটার। কারণ কেন? কারণ আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই কি? লম্ব হয়। তোমাকে যদি একটা সূক্ষ্মকোণ দেয় তার এর বিপরীতে বাহুটা অবস্থিত, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কি হবে? 5 মিটার। এই ছিল তোমার বাহু এবং মধ্যে একটা সমকোণী ত্রিভুজের বাহুর নামকরণগুলা। আশা করি বুঝতে পারছো যে সমকোণী ত্রিভুজের বাহুর নামকরণগুলো কিভাবে হয়। আর আমরা ত্রিকোণমিতি আলোচনার ক্ষেত্রে এই বাহু নামকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে আসো আমাদের নেক্সট যে আলোচনা, যে বাহু এবং কোণ প্রকাশের পদ্ধতি।